নমস্কার বন্ধুরা, কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিত প্রতি শনিবার রাত ৮টায় অন্য টিভির পর্দায় এই অনুষ্ঠান দেখতে আপনারা চোখ রাখেন, আজও রেখেছেন। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছেন ভারতবর্ষের সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কনীনিকা বোস ঘোষ। তাকে পর্দায় আমন্ত্রণ জানাচ্ছি। কনীনিকা বোস ঘোষ আমাদের সাথে রয়েছেন। নমস্কার, স্বাগত জানাই অন্য টিভির পর্দায়। আমাদের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা মূলত বেশ কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবো, যার মধ্যে অবশ্যই গণতান্ত্রিক মহিলা সমিতির কথা উঠে আসবে। আপনার রাজনীতিতে জড়িয়ে পড়া ঠিক কিভাবে, একটু যদি জানতে পারি। হ্যাঁ, এসএফআই মানে জয়পুরিয়া কলেজে ভর্তি হওয়ার পরে আমি 11 থেকেই কলেজে পড়ি। জয়পুরিয়া এখন যেমন 11-12টা তো স্কুলেই শুধু, কিন্তু তখন তো তা ছিল না আমাদের সময়। আমি জয়পুরিয়া কলেজে ভর্তি হই। তারপরে ওখানেই ওই আবৃত্তি করা, সাংস্কৃতিক আন্দোলন, তার সঙ্গে সঙ্গে তার সাথে সাথেই আস্তে আস্তে বিভিন্ন কাজে যুক্ত হওয়া। ছাত্র সংসদ তখন ছিল এসএফআই পরিচালিত, তার বিভিন্ন কাজে, ছাত্র সংসদের বিভিন্ন কাজে জড়িত হতে হতে আস্তে আস্তে যুক্ত হয়ে যাওয়া এসএফআই তে। বাড়ি বামপন্থী ছিল, বরাবরই বামপন্থী পরিবারেই বেড়ে ওঠা মানুষ হওয়া, তার ভিত্তিতে বামপন্থী আদর্শ মনে চিরকালই ছিল ছোট থেকেই। আর সেটাই সেই সময়টা যদি বলা যায় যে অনেক বেশি সামনে আসে, এবং তাই করতে করতে তখন এসএফআই করতে আর কি শুরু করি, এসএফআই তে যুক্ত হই ওই সময়। তারপরে তো চলছে। তারপর গণতান্ত্রিক মহিলা সমিতিতে কিভাবে এলেন? আচ্ছা, এসএফআই তো করলাম, এসএফআই তো করছি করার পরে এসএফআই ছাড়বো, যখন ছাড়ার সময় ঠিকই মানে যুব আন্দোলনও ছিল, মহিলা আন্দোলনও ছিল একই সাথে। তা আমি যুব আন্দোলন সেভাবে করি, ছাত্রর সঙ্গে সঙ্গে একই সাথে ছাত্র সঙ্গে যুব, সেটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেইভাবে তাদের সাথে যতটুকু থাকা আলাদা কথা। কিন্তু এমনিতে নারী আন্দোলন, মহিলা আন্দোলন, সেটা ছাত্র আন্দোলনের পরেই আমার মনে হয় যে একটা সময় তো মহিলা আন্দোলনই করব, যেহেতু বামপন্থী আন্দোলন করি, তা মনে হয়েছিল যে সরাসরি যদি আমি মহিলা আন্দোলনে যুক্ত হই, কারণ সব অংশের যারা ছাত্রর মধ্যেও যে ছাত্রী, যুবর মধ্যেও যে যুবতী, সবটাই তো মহিলাদের বিষয়গুলো নিয়ে যারা সবটা মিলে একটা অংশ। তাহলে ফলেতে মহিলা আন্দোলন করলে, মহিলা আন্দোলনের মধ্যে থাকলে সবার কথা বলা যাবে, সবাইকে, সব অংশের মহিলাদের নিয়ে, মহিলাদের সাথে জানা বোঝা, মহিলাদের সমস্যাগুলো সেগুলো নিয়ে নাড়াচাড়া, সেগুলো আরো কিভাবে সমাধানের পথে যাওয়া যায়, সেগুলো নিয়ে আরো কি করে সামনের দিকে এগোনো যায়, কিভাবে কি করা যায়, তার থেকেই হচ্ছে যে ছাত্র আন্দোলনের পরেই আমি সরাসরি মহিলা আন্দোলনে যুক্ত হই। সেই তৎকালীন সময়কার সমস্ত নেতৃত্বরা যারা ছিলেন, তাদের সঙ্গে তারা বলেন যে হ্যাঁ, খুবই তারাও খুশি হয়েছিলেন যে ছাত্রের পরেই মহিলা আন্দোলন আমি করব। তাতেই তারপরে আস্তে আস্তে মহিলা আন্দোলনে যুক্ত হই, একদম আমাদের যে নিচু স্তর থেকে, একদম নিচু স্তর থেকে। আমি তো এসএফআই এর কলকাতার সম্পাদিকা ছিলাম, তারপরে রাজ্যের একবার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারপরে ভাইস প্রেসিডেন্ট ইত্যাদি ছিলাম। তারপরে একেবারেই মহিলা আন্দোলন একদম সকলকে নিয়ে পাড়া থেকে শুরু করে আস্তে আস্তে মহিলা আন্দোলনে যুক্ত হই এবং মহিলা আন্দোলন করতে থাকি। ছাত্র আন্দোলন করার সময়ও যেহেতু মহিলা আন্দোলনে একটা খুব সুন্দর ওনাদের পদ্ধতি ছিল যে মহিলারা ছাত্রর মধ্যে যে মহিলা অংশ, মানে ছাত্রী বা যুবর মধ্যে যে যুবতী, তাদেরকেও হচ্ছে যে মহিলাদের সঙ্গে সম্পৃক্ত করা, যে কি ভাবছে, কি কথা হচ্ছে, কি ধরনের বিষয় হচ্ছে। সেইভাবে ছাত্র আন্দোলন থেকেও কিন্তু মহিলাদের সম্মেলনে যাওয়া, মহিলাদের কি বিষয়গুলো নিয়ে তারা কথা বলেন, কাজ করেন, সেই সমস্ত বিষয় নিয়ে একটু মনের মধ্যে সেটা আস্তে আস্তে উপলব্ধি করা, সেই বিষয়টা ছিল। তারপরে আস্তে আস্তে যখন মহিলা আন্দোলনে চলে আসি, তখন তো
সেইভাবেই আলটিমেটলি যুক্ত হয়ে যায় এবং সেই অনুযায়ী চলতে থাকে মহিলা। ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি, আমি যদি খুব ভুল না বলি তাহলে এর পেছনে একটু যদি পেছন দিকে যাই, সেই 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতবর্ষের বিভিন্ন স্থানে যখন মাইকটা শোনা যাচ্ছে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনার বোধহয় ভলিউমটা কম আছে। বন্ধুরা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট বক্সে জানাবেন। আমার মনে হয় শোনা যাচ্ছে। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার ফোনের বোধহয় ভলিউমটা কমানো আছে, একটু বাড়িয়ে নিতে পারবেন? আমি শুনতে পাচ্ছি, আমি কোনো কথা একটু শুনতে পাচ্ছি না। ফোনের বোধহয় ভলিউমটা কমানো আছে, একটু বাড়িয়ে নেবেন? জানি, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ভলিউম সবচেয়ে জোরে করা আছে, সবচেয়ে আচ্ছা জোরে করা আছে ভলিউম। আচ্ছা, তাহলে আপনি Volume হেডফোন ইউজ সবচেয়ে জোরে করবেন? করা আছে। হেডফোন ইউজ করবেন? হেডফোন। হেডফোন ইউজ করছি। ভালো, একটু ওয়েট করুন, হ্যাঁ একটু হ্যাঁ, ওয়েট ঠিক আছে। করুন। ওকে ওকে ওকে। হ্যাঁ বন্ধুরা, যেটা আমি বলছিলাম, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন তো সকলে? একটু কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, শোনা যাচ্ছে, জানিয়েছেন মালবিকা সরকার, ধন্যবাদ আপনাকে। যে কথাটা আমি বলছিলাম, হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন আমার কথা? এবার আবার আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। না, মাইক্রোফোনটা মুখের কাছে নেবেন একটু। না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। না, ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি আপনাকে একটু ডিসকানেক্ট করছি, আপনি আবার কানেক্ট করুন, আশা করি হয়ে যাবে। বন্ধুরা, একটু সমস্যা হচ্ছে, একটু অসুবিধে হচ্ছে, আপনারা একটু সাথে থাকুন, আমরা চেষ্টা করছি। যে কথাটা আমরা বলছিলাম, আমাদের সাথে কনিনিকা ঘোষ রয়েছেন। একটু যান্ত্রিক গোলযোগের কারণে ওনাকে এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। তবে যে কথাটা আমরা বলছিলাম যে 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতবর্ষের বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট জাপানি বিমান আক্রমণ শুরু হয়। আমি যতটুকু জানি সে সময়ই বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা তার মুখোমুখি দাঁড়িয়ে মুক্তিকামী মানুষেরা গড়ে তুলেছিলেন ব্যাপকতম একটা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ। 1942 সালের 13ই এপ্রিল কলকাতার কমিউনিস্ট পার্টির মহিলা কর্মীদের উদ্যোগে সে সময় ইউনিভার্সিটির যে ইনস্টিটিউট লাইব্রেরি হল, হ্যাঁ, কনিনিকা ঘোষ আমাদের সাথে রয়েছেন, আমি তাকে পর্দায় আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি উনি শুনতে পাচ্ছেন এবার আমার কথা। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এবার শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, আমি যে কথাটা বলছিলাম যে 1942-এর 13ই এপ্রিল, যতটুকু আমরা জানি, কলকাতায় কমিউনিস্ট পার্টির মহিলা কর্মীদের উদ্যোগে ইউনিভার্সিটি ইনস্টিটিউট লাইব্রেরি হলে একটা ফ্যাসিবাদ বিরোধী সভা হয়েছিল মহিলাদের উদ্যোগে।
সেখানে মহিলারা যোগদান করেছিল এবং সেখান থেকেই কলকাতা মহিলা আত্মরক্ষা সংগঠন সমিতি গঠিত হয়। তো সেই জায়গা থেকেই তো পরবর্তীকালে বিভিন্নভাবে ধীরে 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 মহিলা সমিতি তৈরি হয়, তাই নয় কি? মহিলা আত্মরক্ষা সমিতি, মহিলা আত্মরক্ষা সমিতি। হ্যাঁ, তো সেখান থেকেই কি ধীরে ধীরে মহিলা সমিতির প্রবর্তন? তারপর 1943-এ হ্যাঁ 1943-এ হয় এবং তারপরে হচ্ছে যে আস্তে 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 বিভিন্ন কিছুর মধ্যে দিয়ে এই যে মহিলা আত্মরক্ষা সমিতি, তখন তো সেই সময় বন্দি মুক্তি আন্দোলন, সেই বন্দি মুক্তি আন্দোলন থেকে আস্তে আস্তে সেই বন্দি মুক্তি আন্দোলনের মধ্যে দিয়ে মহিলারা যে তৎকালীন সময়কার যে খাদ্য আন্দোলন, নিজেদেরও রক্ষা, হ্যাঁ, নিজেদের আত্মরক্ষা করতে হবে, নিজেদের রক্ষা করতে হবে এবং সঙ্গে সঙ্গে যে ওই সময়কার যারা বন্দি মুক্তি ছিল ওই সময়কার তাদেরও রক্ষার প্রশ্ন, তাদের বিভিন্ন সময়কার যে জেলের মধ্যে অত্যাচার, বাইরে কিছু, এই সব কিছু মিলিয়ে মহিলা আত্মরক্ষা সমিতি গড়ে ওঠে। এই মহিলা আত্মরক্ষা সমিতি থেকে আস্তে আস্তে তারপরে মহিলা আন্দোলন চলতে থাকে, সেটা বিভিন্ন ভাবে চলতে থাকে এবং স্বাধীনতা আন্দোলনের সময়ও যে স্বাধীনতা আন্দোলনের মধ্যে যে বামপন্থী ধারা ছিল সেখানেও কিন্তু মহিলারা একটা খুবই গুরুত্বপূর্ণ ভাবে যোগদান করেছিল এবং তার মধ্যে দিয়ে হচ্ছে সেটা এগোতে থাকে। তারপর তো আস্তে আস্তে যেমন যেমন বামপন্থী আন্দোলনের ধারাও এগিয়েছে, একই সাথে মহিলা আন্দোলনও বিভিন্ন ভাবে এগিয়েছে। খাদ্য আন্দোলন সে সময় একটা বড় ভূমিকা পালন করা, তার মধ্যে দিয়ে সমস্ত কিছু 48-এর দিকে খাদ্য আন্দোলন। না 1943-এর থেকেই হচ্ছে আমাদের মহিলা আত্মরক্ষা সমিতি শুরু হলো। তারপর হচ্ছে যে লড়াই আন্দোলন যেভাবে চলতে থাকে বিভিন্ন সময়, যখন হচ্ছে যে সমাজের চিরকালই প্রথম থেকেই মনে করা হয়েছে যে মহিলারা শুধুমাত্র কিন্তু একটা বিচ্ছিন্ন অংশ না। বামপন্থীদের আমাদের সবসময় এটা একটা চিরকালীন আমাদের ধারণা, এবং ধারণা না, আমাদের এটা নিজেদের কথা যে কোনো দিনই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু মহিলাদের অংশটুকু নিয়ে মহিলারা বাঁচতে পারে না, কারণ একটা সমাজ বিচ্ছিন্ন ভাবে কখনো গড়ে উঠতে পারে না কিছু। তা মহিলাদের দাবি বা মহিলাদের সমস্যা সেটা সমাজের অন্যান্য সমস্যার মধ্যে একটা, কিন্তু কিন্তু মহিলারা আরো অনেক বেশি শোষিত। অ্যাজ এ পার্ট অফ এক্সপ্লয়েটেড ক্লাস, ওয়ার্কিং ক্লাসের একটা অংশ হিসাবে মহিলা, নাগরিক হিসাবে মহিলা, মহিলা হিসাবে মহিলা, এই তিন ভাবে কিন্তু মহিলারা শোষিত হয়। ফলে স্বাভাবিকভাবে একটা সমাজ যদি শোষিত সমাজ থাকে, একটা সমাজ যদি, গোটা সমাজটা যদি সকলের জন্য না থাকে, তাহলে সেখানে যখন যে উপাদানগুলো রয়েছে এক্সপ্লয়টেশনে, সেই উপাদানগুলো তো সকলের জন্য রয়েছে, তার সঙ্গে সঙ্গেই যেহেতু মহিলা, সেই উপাদানগুলো অনেক বেশি। ফলে যে লড়াই আন্দোলন সমস্ত সময় জুড়ে, গোটা সময় জুড়ে বামপন্থীরা করেছে, যেহেতু সেইখানে সেই সময় মহিলারা কিন্তু প্রতিটি আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে থেকেছে, একই সাথে থেকেছে, সেক্ষেত্রে মহিলা আন্দোলন, মহিলারা অনেক বেশি করে বিভিন্ন আন্দোলনে যুক্ত হয়েছে, তার মধ্যে দিয়ে মহিলা আন্দোলন চলেছে একই সাথে আস্তে আস্তে। এইভাবে তার মধ্যে দিয়ে হচ্ছে মহিলা আন্দোলন গড়ে উঠেছে। এবং স্বাধীনতা আন্দোলন, তারপর স্বাধীনতা আন্দোলনের সময়, তারপর স্বাধীনতা আন্দোলনের পরে যখন আমাদের হলো, যখন আমাদের এপার বাংলা ওপার বাংলা যখন ভাগ হয়ে গেল, বঙ্গীয় প্রাদেশিক আত্মরক্ষা সমিতি থেকে তারপরে ভাগ হয়ে গেল, তো মহিলা আত্মরক্ষা সমিতি থেকে তারপরে ভাগ হয়ে এপার বাংলায় এলাম আমরা এপার বাংলায় এলাম, তারপরে মহিলা সমিতি, তারপরে পশ্চিমবঙ্গ মহিলা সমিতি, তারপর মানে আমি এটা ডিটেলের মধ্যে যাচ্ছি না, অনেকটা তারপর মহিলা সমিতি, পশ্চিমবঙ্গ মহিলা সমিতির পরে আস্তে আস্তে তার মধ্যে দিয়ে তারপরে বিভিন্ন লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি গড়ে ওঠে, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি। আর এই যে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি, গণতন্ত্র, সমানাধিকার, নারী মুক্তি, এই নিয়ে গড়ে উঠলো। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ মহিলা সমিতি একত্রে ছিল, তারপরে সেটা একসঙ্গে আলাদা হলো বিভিন্ন প্রশ্নে। স্বাধীনতা আন্দোলনের পরে তারপরে সরকারের সময়কার নানান সময়কার আন্দোলনের মধ্যে দিয়ে, লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে যে কিভাবে মহিলা আন্দোলনকে কিভাবে দেখা হবে, ওইভাবেই থাকবে, তারাই আমাদের আজকাল এখনকার যে সরকার, সেই সরকারের
যারা বলছেন সেটাই হবে, নাকি আমাদের নিজেদের দাবিগুলো, নিজেদের কথাগুলো আরো অন্যভাবে বলতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আস্তে আস্তে তারপরে গড়ে উঠলো আমাদের পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি। তারপর থেকে সেই পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি তো আগে, তারপরে আস্তে আস্তে যখন সারা ভারতবর্ষে গড়ে উঠলো, তারপরে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির এখন আমরা একটা শাখা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, আমরা একটা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির মধ্যে আমাদের একটা কমিটি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। এইভাবে আর কি চলে ওঠা, এইভাবে গড়ে ওঠা। আমি যদি কয়েকটা বিষয়ে খুব পার্টিকুলারলি কথা বলি, তাহলে আমরা দেখব সেই পণ প্রথার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা হোক, কন্যা ভ্রূণ হত্যা বন্ধের বিরুদ্ধে হোক, কিংবা আরো বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অধিকারের দাবিতে কিন্তু আইন প্রণয়নের দাবিতে বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলনে আমরা মহিলা সমিতিকে দেখেছি। তো আপনি যদি একটু বলেন যে এই মুহূর্তে এই যে এতদিনের ধারাবাহিকতা যেটা আপনি বললেন, সেই সময় থেকে 1943 থেকে নিয়ে আজ পর্যন্ত বিভিন্ন নামে, বিভিন্ন সময়, বিভিন্নভাবে সমাজের বিভিন্ন প্রয়োজনে মহিলারা সংঘবদ্ধ হয়েছেন এবং আন্দোলনের পথ বেছে নিয়েছেন। তো সেই জায়গা থেকে এই যে এতদিনের ধারাবাহিকতা, সেখানে ঠিক কি কি দাবি আদায়ের রাস্তায় মহিলা সমিতি এগোতে পেরেছে, কি কি দাবি আদৌ তারা আদায় করতে পেরেছে, একটু যদি ছোট্ট করে আমাদের জানান, যা সত্যিই মহিলাদের অধিকার রক্ষার ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে, একটু যদি বলেন। আচ্ছা, এক হচ্ছে যে আমাদের পতাকায় যে কথা আমাদের লেখা, সেটা হলো গণতন্ত্র, সমানাধিকার, নারী মুক্তি। গণতন্ত্রের জন্য সংগ্রাম, তার মধ্যে দিয়ে একটা পর্যায়ে তো গণতন্ত্র আমাদের দেশে, আমাদের রাজ্যের ক্ষেত্রেও যদি বলা যায়, তা তো অর্জন আমরা করেছি, এবং সেই অর্জন করা অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার নিয়ে কিন্তু আজও আবার লড়াই চলছে। একটা পর্যায়ে গণতন্ত্র অনেক ভালো করে মানুষের মধ্যে আমাদের রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বামপন্থী ফ্রন্টের আমলে। যদি বলা যায়, আমি এই প্রশ্নটাই আসছি যে বামপন্থী ফ্রন্টের আমলে তখন হচ্ছে যে আমাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যে আমরা দেখেছি বারবার যে গণতন্ত্রের প্রশ্ন, সব মানুষের প্রশ্ন, পার্টিসিপেটরি ডেমোক্রেসি, অংশগ্রহণমূলক গণতন্ত্র। আর সেই যেটা পলিটিক্যাল সায়েন্সের বইয়ের পাতায় ছিল, একেবারে একদম আমাদের নিজেদের মাটিতে নেমে এসছে বামপন্থী ফ্রন্টে। আপনার কথাটা খুব আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, আস্তে শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? একদম পরিষ্কার বলুন, একদম পরিষ্কার বলুন। আমি শুনতে পাচ্ছি না, আবার আমি শুনতে পাচ্ছি না, আবার আমি শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে আমার কথা খুব পরিষ্কার ভাবে, শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যালো, আপনি বোধহয় মাইকটা কোনোভাবে অসুবিধে হচ্ছে আপনার। আচ্ছা, আপনার কথা কিন্তু পরিষ্কার শোনা যাচ্ছে। দুঃখিত, কোনো একটা যান্ত্রিক সমস্যা বোধহয় হচ্ছে, অথবা হয়তো ওনার মাইকটা মিউট হয়ে যাচ্ছে। যাই হোক, উনি যে কথা বলছিলেন আমরা সে কথায় আবার এগিয়ে যাব। ইতিমধ্যে আমি একটু কমেন্ট বক্সের নজর রাখবো, কারা কি জানাচ্ছেন কমেন্ট করে, সেটা একটু দেখাতে চাইবো আপনাদের কাছে। প্রথমেই কমেন্ট করছেন, এই মুহূর্তে আমি একটু দেখে নিব, আপনাদের জানাবো। হ্যাঁ, আমরা আবার তাকে পেয়েছি, আমি আবার তাকে যুক্ত করার চেষ্টা করছি। হ্যাঁ, এবার আমার কথা আবার শুনতে পাচ্ছেন? একটা ফোন চলে আসলেই কেটে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না ফোন আসলে একটু অসুবিধে হবে। হ্যাঁ, তাছাড়া ঠিক আছে। হ্যাঁ বলুন, এবার ঠিক আছে, বলুন। তারপরে আবার মানে শোনা যাচ্ছে না তখন, ও মাইকটা আচ্ছা, তখন আর। হ্যাঁ এবার ঠিক আছে, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে বারবার পাচ্ছি, কেটে বলুন। গেলে অসুবিধাও হয়। না না বলুন, অসুবিধা নেই। সরি, মানে প্রত্যেকের কাছে না, ঠিক আছে। দুঃখিত, কিন্তু এটা তো প্রযুক্তিগত প্রবলেম আর কি। যাই হোক,
তা সেরকম আর কি বিভিন্ন দাবি নিয়ে লড়াই আন্দোলন করেছে মহিলা সমিতি সব সময়। এই যে আজকে যে মেয়েদের সম্পত্তির অধিকার, সেই সম্পত্তির অধিকার সেই প্রথম থেকে, তারপরে 1977-এ বামপন্থী ফ্রন্টের সরকার আসার পরে যখন এই যে যৌথ পাট্টা, এই কথা এই দাবি মহিলারা তোলে এবং তার মধ্যে দিয়ে যখন যৌথ পাট্টার দাবি স্বীকৃত হয়, স্বাভাবিকভাবে মহিলাদেরও অধিকার, সম্পত্তিতে অধিকার, নিজেদের অধিকার সেটা স্বীকৃত হয়। তার মধ্যে দিয়ে কিন্তু এই আজকে যে সম্পত্তিতেও মহিলাদের অধিকার, সেই আইনের ক্ষেত্রে কিন্তু মহিলা সমিতির একটা অন্যতম অবদান আছে, মহিলা আন্দোলনের অন্যতম অবদান আছে। সেইভাবে এই গণতন্ত্রের যে কথাটা বলছিলাম, যে আজকে আবার একটা আমাদের বামপন্থী ফ্রন্টের সরকার থাকাকালীন যে পরিমাণ এই পার্টিসিপেটরি ডেমোক্রেসি যেখানে গেছিল, যার মধ্যে দিয়ে অংশগ্রহণমূলক গণতন্ত্রের মধ্যে দিয়ে সমস্ত অংশের মানুষ, সে একেবারে নিচুতলা থেকে শুরু করে মাননীয় জ্যোতি বসু 1977-এর 21শে জুন যেদিন বলেছিলেন, তারপরে প্রথম যখন উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন বলেছিলেন যে আমার রাজ্য সরকার শুধুমাত্র রাইটার্স বিল্ডিং থেকে পরিচালিত হবে না, আমার রাজ্য সরকার শহর, গ্রামাঞ্চল, এই সমস্ত মানুষকে নিয়ে, সমস্ত মানুষের হয়ে, মানুষের জন্য পরিচালিত হবে। ফলে স্বাভাবিকভাবেই সেই প্রশ্নটা মাথায় রেখেই যে এই যে পার্টিসিপেটরি ডেমোক্রেসি, অর্থাৎ আপনার ওয়ার্ডে কি কাজ হবে সে তার ক্ষেত্রে আপনার ভূমিকা থাকবে ওয়ার্ড কমিটি, আপনার অধিকার এর মধ্যে দিয়ে ঠিক হবে যে আপনি কিভাবে কাজ করতে পারবেন। সেভাবেই পঞ্চায়েতের ক্ষেত্রেও বা পৌরসভার ক্ষেত্রেও, বিশেষত সবচেয়ে আগে পঞ্চায়েতের ক্ষেত্রে যেটা বলা যায় যে এই যে গণতন্ত্র, পার্টিসিপেটরি ডেমোক্রেসি একেবারে তলার লেভেলে নিয়ে যাওয়া, বিকেন্দ্রীকরণ একেবারে নিচ পর্যন্ত নিয়ে যাওয়া, সেক্ষেত্রে কিন্তু মহিলা সমিতি একটা বড় ভূমিকা পালন করেছে, মহিলা আন্দোলন একটা বড় ভূমিকা পালন করেছে। এখানেই সর্বপ্রথম মহিলা আন্দোলনের মধ্যে দিয়ে যে মহিলাদের আরো অধিকার দিতে হবে, ক্ষমতায়ন, ক্ষমতায়নের মধ্যে দিয়ে, ক্ষমতায়ন মানে মহিলাকে ক্ষমতায় নিয়ে আসা, ক্ষমতায়নের মধ্যে দিয়ে তাদেরকে হাতে অধিকার দেয়া, ক্ষমতা দেয়া, অধিকার অর্জন করতে হয়। স্বাভাবিকভাবেই ক্ষমতা দানের মধ্যে দিয়ে যে মেয়েদের কথাটাও তাহলে সামনে আসবে। এই যে 1/3 প্রথমে আসন সংরক্ষণের প্রশ্ন বামপন্থীরা যা প্রথমে করলো, এবং সেটা দেখেই তো সেটা দেখেই ভালো লেগেছিলেন পরেতে রাজীব গান্ধী গিয়ে পরেতে যে কথা বলেন যে এই সেই অনুযায়ী তারপরে যে সংবিধান সংশোধন হয় এবং তার মধ্যে দিয়ে যে পঞ্চায়েতের ক্ষেত্রে মহিলা আসন সংরক্ষিত হওয়া, এইটার ক্ষেত্রে তো হচ্ছে মহিলা আন্দোলনের, মহিলা সমিতির একটা বড় বড় ভূমিকা ছিল। এবং এইটা দেখুন যে এই প্রশ্নটা কিন্তু একটা যুগান্তকারী ভূমিকা, কারণ এরপরে পরেতে পৌরসভায় বিভিন্ন ক্ষেত্রে যে আসন সংরক্ষণ হয়েছে, আজও তারপরেও একেবারে তলার লেভেলে তো বটেই, এবং তার মধ্যে দিয়ে কিন্তু মহিলাদের একটা নিজস্ব পরিচয় তৈরি হয়েছে। মহিলাদের যে আসন সংরক্ষণ, মহিলাদের যে সেই ক্ষমতায়নে, কত মহিলা কেউ ভাবতে পারেনি আগে যে পঞ্চায়েতে যে মহিলারা কাজে যুক্ত হয়ে এবং এত সুন্দর করে কাজ করেছেন, পৌরসভাতে যুক্ত হয়ে এত সুন্দর করে কাজ করেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, সেইটা কিন্তু কেউ ভাবেনি আগে। আগে সাধারণভাবে মেয়েদের আমরা দেখেছি সমাজের পুরোনো দিনে বা সবকিছু ক্ষেত্রে মেয়েদের আগে পরিচয় কি ছিল? প্রথমে কারোর মেয়ে, তারপরে কারোর মা, তারপরে কারোর স্ত্রী, এই তো পরিচয় ছিল। মালতী সোরেন, মিতালি হেমব্রম, লক্ষ্মী টুডু, এই যে পিছিয়ে পড়া আদিবাসী প্রান্তিক মহিলা, পিছিয়ে পড়া তফসিলি জাতি উপজাতির মহিলা, তারা সকলে বিভিন্ন এই সংরক্ষণের মধ্যে দিয়ে সমস্ত অংশের মহিলারা তারা কিন্তু এই ক্ষমতায়নের মধ্যে দিয়ে সামনে, এবং তাদের পঞ্চায়েতের দিদি, পঞ্চায়েতের কাজ, এর মধ্যে দিয়ে কিন্তু একটা, যদি বলেন যে একটা যুগান্তকারী পরিবর্তন ঘটে, এবং মেয়েরা নিজেদের কথা, নিজেদের অধিকার, নিজেদের দাবি তাকে সোচ্চারে তুলে ধরতে পারলো। তার মধ্যে দিয়ে একটা বড় অংশে বড় মহিলাদের আপলিফটমেন্ট বলতে যা বোঝায় সেটা কিন্তু হয়েছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের নাম নিশ্চিত করে ইতিহাসে লেখা আছে, ইতিহাসে লেখা থাকবে বামফ্রন্টের নাম মহিলাদের এই এগিয়ে দেওয়ার ক্ষেত্রে নিশ্চিত করে, এবং মহিলা আন্দোলন, মহিলা সমিতির নাম নিশ্চিত করে লেখা থাকবে ইতিহাসে যে এই কাজ কিন্তু মহিলারা করেছে। সে তারপর যদি সারা ভারতবর্ষের ক্ষেত্রেও বলেন, সেক্ষেত্রেও কিন্তু মহিলা আন্দোলনের একটা
বিভিন্ন ক্ষেত্রে বড় দেখছিল। যেমন আমি এই যে আমি কয়েকটা ডোমেস্টিক, আমি কয়েকটা দিন তারিখ উল্লেখ করে কয়েকটা ঘটনার কথা বলবো। 1983 সালে আমরা যদি দেখি, সেই সময়তে 22-24 জানুয়ারি মুর্শিদাবাদের বহরমপুরে আপনারা সপ্তদশ সম্মেলন অনুষ্ঠিত করেন এবং সেখানে যে গৃহীত প্রস্তাবগুলো আপনাদের ছিল, সেখানে আন্তর্জাতিক শান্তি আন্দোলন, নারীর শিক্ষা নিয়ে আন্দোলন, কর্মসংস্থার সমানাধিকারের আন্দোলন, খাদ্য সমস্যা নিয়ে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো উঠে আসে। তারপর আমরা যদি দেখি একটু পরের দিকে, যদি আমরা পিছিয়ে যাই, মোটামুটি 80-90-এর দশকে শাহবানুর যে আন্দোলন, এই সমস্ত আন্দোলনগুলো দিয়ে কিন্তু গণতান্ত্রিক মহিলা সমিতি জনগণের ভীষণ রকম আস্থা অর্জন করে। আমরা এইমাত্র আমাদের এক বন্ধু কমেন্ট বক্সে, দর্শক, আমি তিনি তিনি এই লিখছেন, ডোমেস্টিক বিমল সরকার। ভায়োলেন্সের কথাটা যেটা হ্যাঁ, বলছিলাম, আমি আমি আসছি আমি ঠিক আসছি আছে, বলুন। আমাদেরই এক দর্শক বন্ধু তিনি কমেন্ট করছেন, খুবই ভালো আলোচনা। এক সময় মহিলা সমিতি মানে বুঝতাম মহিলাদের উপর কোনো অবিচার হলেই মহিলা সমিতি সাধারণের সমিতি, কিন্তু এখন যেন সিপিএম এর সংগঠন মনে হয়। কমন প্ল্যাটফর্ম করার তাহলে ভূমিকাটা কি, এই বিষয়টা যদি একটু বলেন। আচ্ছা, সিপিআইএম এর সংগঠন বলে কিছু মহিলা সমিতি আমরা কখনোই বলবো না বা কখনোই ভাবতেই পারি না। তার কারণ আমি জাস্ট একটা সাধারণ, মানে একদম এখনকার উদাহরণ দিচ্ছি। উনি বলেছেন, মাননীয় যে আমাদের দর্শক বন্ধু, তিনি বলেছেন সাধারণের জন্য করার প্রশ্ন না, কোনো সিপিআইএম এর প্রশ্ন এক্ষেত্রে নয়, এটা সাধারণ মহিলাদের প্রত্যেকই সংগঠন। হ্যাঁ, বামপন্থী মতাদর্শ নিশ্চয়ই আমাদের আছে, আমরা বামপন্থী মতাদর্শ নিয়ে চলি, সে কথা আমরা সবসময় বলি। কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কোনো একটা, কোনো একটি রাজনৈতিক দলেরই শুধুমাত্র কথা, কখনো আমাদের না। কারণ আমি শুধু একটা সাধারণ, মানে একদম আজকের উদাহরণ দিচ্ছি, আজকে, তাহলে বুঝতে পারবেন যে হাওড়ার বাগনানের যে ঘটনা সম্প্রতি আমাদের রাজ্যকে খুবই আলোড়িত করলো। হাওড়ার বাগনান, এই গোপালপুরের ঘটনা, বাঙালপুরের ঘটনা, সেক্ষেত্রে কিন্তু হাওড়ার যে বাগনানের যে কিশোরী, যে যুবতী, যাকে ছাত্রী আর কি, সে যার ওপরে তৃণমূলের থেকেই যার উপরে নেমে এলো, আক্রমণ নেমে এলো এবং সে অত্যাচারিতা হলেন, সেক্ষেত্রে কিন্তু আমরা রাজনীতির সব সময় বলতে পারি যে আমরা রাজনীতির রং দেখি না, রাজনীতির রং দেখিনি। সে কামদুনি বলুন, আমাদের বামপন্থী ফ্রন্ট চলে যাওয়ার পরেও বলুন, শিপ্রা ঘোষী বলুন, কি মধ্যমগ্রামের স্বপ্না যাই বলুন, কোথাও সব সময় মহিলা সমিতি তার লড়াই আন্দোলন করেছে। আর এই রিসেন্ট তাই বলছি যে তখন তারও ক্ষেত্রে কিন্তু আমরা রাজনীতির রং দেখিনি, আমরা কিন্তু তার জন্য গেছি, তার জন্য ঝাঁপিয়ে পড়েছি, তার জন্য আমরা লড়াই আন্দোলন করেছি এবং আমাদের লড়াই আন্দোলনের জন্যই ছাত্র যুব মহিলা সম্মিলিতভাবে এমনকি জাতীয় সড়কও অবরোধ করতে হলো আমাদের। এই সমস্ত কিছুর জন্যই কিন্তু যে ওই দিনকে ওর মায়ের যেদিন মরদেহ আসলো, সেদিনও যে ঘটনা ঘটেছে, নানান গন্ডগোল ইত্যাদি, সেক্ষেত্রে তারপরেও কিন্তু একটি পাশের বাড়ির যুবক, সে আক্রান্ত হয়েছিল, তার পায়ে চোট লেগেছিল, এতই চোট, মানে আঘাত লেগেছিল, তার পা কেটে গেছিল এবং তার মধ্যে দিয়ে তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল। সেই ক্ষেত্রে যে দুষ্কৃতি, সেই দুষ্কৃতিও কিন্তু হ্যাঁ, সেই দুষ্কৃতিও কিন্তু আমরা আমাদের এই ইন্টারভেনশনের ফলে, এই হস্তক্ষেপের ফলে এবং এই লড়াই আন্দোলনের কিন্তু সে গ্রেপ্তার হতে বাধ্য হয়েছে। ফলে স্বাভাবিক, মানে কোনো রাজনীতির রং আমরা দেখিনি। বা এই বাঙালপুরের যে ঘটনাটাই, যে গেলে কি না, জব কার্ডে 100 দিনের কাজের জন্য সই করাতে বাড়িতে গিয়ে তাকে প্রস্তাব দিয়েছেন, তাকে ধর্ষণ করার কথা বলেছেন এবং তারপরে সে এখন গেছে, এখন সে কোর্টে উঠেছে, সেই কোর্টে তৃণমূলের তো পরিবার, কিন্তু তার জন্য তো আমরা কখনো থেমে থাকিনি। কে কি কোন পরিবার, তৃণমূলের পরিবার না বিজেপি কে সমর্থন করেন কিনা, কংগ্রেসকে সমর্থন করেন কিনা, বামপন্থীদের সিপিআইএম কে সমর্থন করেন কিনা, এই কিন্তু আমরা মহিলাদের ক্ষেত্রে, লড়াই আন্দোলনের ক্ষেত্রে অত্যাচার অবিচারের প্রশ্নে তখনও দেখিনি, আমাদের জন্মলগ্নেও দেখিনি, তারপরেও দেখিনি, আজও দেখি না। অবিচার, অত্যাচার মেয়েদের বিরুদ্ধে, সেখানে সবসময় মহিলা সমিতি আমি যদি আমি যদি আছি, আরেকটু আমি ছিলাম, আছি, থাকবো। আমি যদি আরেকটু স্পেসিফিক ভাবে বলি, আমার যেটুকু মনে আছে সেটা হলো 1982 সালের 18ই আগস্ট পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি প্রায় 5,000 মহিলাদের সমাবেশ করলেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছেও স্মারকলিপি প্রেরণ করলেন
মহিলাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। তো এগুলো তো সে সময়তে তো আমাদের বলতে গেলে, আমি যতটুকু জানি সে সময় তো বোধহয় মানে সরকারে হয়তো বামপন্থীরাই, তাই না? হ্যাঁ, বামপন্থী। হ্যাঁ, তো সরকারের তখন সেক্ষেত্রেও তো বামপন্থী। আপনারা সেক্ষেত্রেও আপনারা আন্দোলনের মধ্যে রয়েছেন, এরকম তো ব্যাপার নয় যে তা সরকারে বামপন্থী দল আছে মানে মহিলা সমিতি পিছিয়ে। আমি আরেকটা প্রশ্ন নিয়ে নেব সরকারে আমাদের। বামপন্থী দল, আমাদের তো বামপন্থী ফ্রন্ট থাকাকালীন বরং আমাদের লড়াই আন্দোলন কিছু কম ছিল না। বামপন্থীরা আরো বেশি করে আমরা বামপন্থী একটি সরকার যারা মহিলাদের প্রশ্নে অনেক বেশি সংবেদনশীল ভূমিকা নিয়েছিলেন, সেই সংবেদনশীল ভূমিকার কারণে ওই সময় মহিলা আন্দোলন অসংখ্য মানুষ মানে একেবারে খোলা আকাশের নিচে অসংখ্য মেয়ে উদার মনে তারা মহিলা আন্দোলন করেছেন, তাদের অধিকারকে বুঝে নেওয়ার লড়াই আন্দোলন করেছে। এবং ক্ষমতায়নের আন্দোলন যেমন একদিকে, তেমনি অন্যদিকে অর্থনৈতিক স্বনির্ভর, এই যে কর্মসংস্থানের কথা বলছেন, অর্থনৈতিক স্বনির্ভরতার পথে মেয়েদেরকে নিয়ে যেতে হবে। ভেবে দেখুন যে আমাদের মহিলা আন্দোলনের নেত্রী ছিলেন মাননীয় রেখা গোস্বামী, তারপরে তিনি আমাদের যে স্বনির্ভর গোষ্ঠীর মন্ত্রী ও স্বনির্ভর যে মন্ত্রী হয়েছিলেন, সেক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠী তাকে গড়ে তোলার ক্ষেত্রে এবং একের পর এক একটার পর একটা স্বনির্ভর গোষ্ঠী গড়ে তুলে মেয়েরা কিন্তু তাদের বিভিন্ন ধরনের কর্মসংস্থানে তারা যুক্ত হয়েছিলেন এবং পিছিয়ে পড়া মেয়ে তো পেছনের দিকের মহিলারা এই স্বনির্ভর গোষ্ঠীর ইত্যাদির মধ্যে দিয়ে তারা কি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছিলেন, অনেক বেশি সামনের দিকে এগিয়েছিলেন। এটা একটা যুগান্তকারী পরিবর্তন কিন্তু সেই সময় হয়েছিল, যেটা কিন্তু আবার আমরা দেখছি আজকে রাদার হচ্ছে। যে এইটা কিন্তু সেটা কিন্তু সেভাবে বজায় থাকছে না। আজকে কিন্তু সেই দিন কিন্তু কোনো রাজনীতির রং ছিল না স্বনির্ভর গোষ্ঠীতে, কোনো রাজনীতির রং ছিল না বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু আজকে আমরা দেখছি একটি বিশেষ দলের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে নয়তোই অসুবিধে হচ্ছে, নানান ক্ষেত্রে অসুবিধে হচ্ছে, ঋণ পাওয়ার ক্ষেত্রে অসুবিধে হচ্ছে, নানান ভাবে অসুবিধে হচ্ছে। আর যদি বলেন যে এই লকডাউনের সময় এখনো আমরা দাবি করছি, আজকে তো গোটা ভারতবর্ষ জুড়েই লকডাউনের সময় বলে না, তার আগের থেকেই একেবারে 47 সালের পর থেকে কোনোদিন স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি বেকারি এই সময়টা ছিল আমাদের দেশে, লকডাউনের সময় শুধু না, তার আগে কোনো সময়। ফলেতে স্বাভাবিকভাবে যখন যে মেয়েরা খানিকটা হলেও সমাজে এখনো পর্যন্ত, যেটা হয় যে তাদের দাবিটা একটু পরে আসে, তাদের কথা পরে আসে, তাহলে স্বাভাবিকভাবে কর্মসংস্থানে যখন গোটাটা কম, তখন মেয়েদেরটা আরো কম ছিল। আর এই স্বনির্ভর গোষ্ঠীর প্রশ্ন বলছি যে এই স্বনির্ভর গোষ্ঠীর বিষয়টা কিন্তু অনেক অনেক খারাপ জায়গায় চলে গেছে এখন। এখন কিন্তু আমরা দেখছি বারবার যে কোনো একটি দলের প্রতি আনুগত্য, সেইটাই যেন কে স্বনির্ভর গোষ্ঠীতে থাকবে না থাকবে, কারা কিভাবে থাকবে, তাদের আমি সেই আমি কাজগুলো এখানে বজায় থাকবে আমি কিনা, এখানে এটা আমি তার এখানে উপরে যেন আপনাকে একটা নির্ভর প্রশ্ন করছে। আমি হ্যাঁ, আপনাকে বলুন। এখানে একটা প্রশ্ন করতে চাইবো। আজকের নারী নির্যাতন নিয়ে আপনার সংগঠনের ভূমিকা কি? আপনি একটু আগে বলছিলেন বাগনানের কথা এবং অন্যান্য আরো হ্যাঁ, ইয়ের কথা। আমরা যখন মাঝে একটা সময় খুব উঠেছিল আসিফার ঘটনা, সেই সময়তে আপনাদের ভূমিকা কি ছিল? এবং পরবর্তী ক্ষেত্রে আপনাদের উপর অনেকেই সাধারণভাবেই বামপন্থীদের উপর একটা যে অভিযোগ উঠে আসে সেটা হলো যে এনারা খালি কোনো মুসলিম নাম থাকলে সেখানে দেখে এনারা আন্দোলনে যান, হিন্দু নাম থাকলে জানে না। এই যে এই ধরনের যে সাম্প্রদায়িক একটা জায়গা মাঝে মাঝে এনে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, এটা নিয়ে কি বলবেন আপনি? কামদুনি শিপ্রা ঘোষ কি মুসলিম নাম ছিল? মধ্যম গ্রামের স্বপ্না ঝা কি মুসলিম নাম ছিল? এইটা আমি বলছি রিসেন্ট পিরিয়ডের মধ্যে বলে, বা সরকারে তখন আমরা নেই। কামদুনির শিপ্রা ঘোষের এই যে নারকীয় ধর্ষণের পরে, তারপরে গোটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে আলোড়ন, যে মহিলা আন্দোলন, যে এর বিরুদ্ধে এই যে শিপ্রা ঘোষের যে বিচার পাওয়া, এই লড়াই কে লড়েছে? এই লড়াই কিন্তু মহিলা সমিতিই লড়েছে। মহিলা সমিতি ছাড়া, মহিলা সমিতির লড়াই ছাড়া এই বিচার এইভাবে পাওয়ার প্রশ্ন কখনো প্রতিষ্ঠিত হতো না। মধ্যমগ্রামের স্বপ্না ঝা, তাকে নিয়ে লড়াই, তার প্রশ্ন নিয়ে লড়াই কারা লড়লো? মহিলা সমিতি লড়েছে। মহিলা সমিতি শ্রমিক আন্দোলন তার সঙ্গে নিশ্চিত করে সাহায্য করেছে। কিন্তু এই লড়াই তো, তাহলে এই নামগুলো কি, আমি হাজারো আরো নাম বলতে পারি। পার্ক স্ট্রিটের সুজেটের প্রশ্ন নিয়ে আমরা যখন কথা বললাম, বারবার বললাম, একের পর এক কি নাম বলবো বলুন তো? জাত, ধর্ম,
এসব অত্যাচারের ক্ষেত্রে মহিলা সমিতি কখনো দেখে। আসিফাকে নিয়েও যেমন আমরা কথা বলেছি, বলবো, ভবিষ্যতেও বলবো, এরকম আসিফা, আমিনা, আয়েশা, সেরকম সরলা, মণি, মালতী, সুমতি, সকলকে নিয়েই কথা মহিলা সমিতি বলবে। আবার সুজেটকে নিয়েও বলবে, ঠিক তাই, যাকে ঠিক নিয়ে তাই। মহিলা এমনটাই হয়তো অত্যাচারিতা বলেই বলবে। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা আপনাদের কাছে। আমাদের এক দর্শক বন্ধু কমেন্ট করেছেন, মালবিকা আশা মানে সরকার এই তার নাম। আশাটাই তো বটে, এটাই তো সত্যি, এটা নিয়েই তো আমরা চলি। অবশ্যই তো আশা তো থাকবেই। মালবিকা সরকার বলে আমাদের এক দর্শক বন্ধু, তিনি কমেন্ট বক্সে জানাচ্ছেন, লকডাউনের মধ্যেও মহিলারা কোয়ারেন্টাইন রুমের মধ্যেও ধর্ষণের ঘটনার শিকার হয়েছেন। এ অপমানের হাত থেকে হ্যাঁ, কি মহিলারা কোনোদিনও বাঁচবেন না? এ বিষয়ে যদি কিছু বলেন কমরেড কনিনিকা দি, লাল সালাম আপনাকে। একদম আমাদের ঠিকই তাই। এই শামুকতলায়, আমরা আলিপুরদুয়ার শামুকতলায়ও দেখেছি কোয়ারেন্টাইনের সময়ও মহিলারা যে এই যে শ্লীলতাহানির শিকার, ধর্ষণের শিকার। আমরা তো এটা নিয়েই লড়াই আন্দোলন করছি প্রথম থেকে। আর আমরা এটা দেখলাম এই লকডাউন পরবর্তী সময়ে, যখনও কিন্তু দেখবেন মহিলা কমিশনের কাছেও এটা রিপোর্ট যে মহিলা গার্হস্থ্য হিংসাই বলুন আর মহিলাদের উপর হিংসা আর নির্যাতনের প্রশ্নই বলুন, এই সময়টা কিন্তু বেড়ে গেছে। আমরা এটা নিয়ে কিন্তু আমাদের যে এখন যে ছোট ছোট করে স্বাস্থ্যবিধি মেনেই, স্বাভাবিকভাবে আমাদের লড়াই আন্দোলন সবই স্বাস্থ্যবিধি মেনেই করতে হচ্ছে। আসলে আমাদের দেশের সরকারি বলুন আর রাজ্যের সরকারি বলুন, তারা প্রত্যেকেই যত বেশি ভাষণ দিচ্ছেন তত বেশি রেশন নেই, যত বেশি বিজ্ঞাপন দিচ্ছেন তত বেশি মানুষের জন্য কাজ নেই। আর মানুষের জন্য কাজ মানে মানুষের জন্য বিভিন্ন কাজ, এবং সেই কারণের জন্যই আমরা দেখছি মহিলাদের নিরাপত্তার প্রশ্নটাও কিন্তু অত্যন্ত বিঘ্নিত হচ্ছে এখনই। এই হাওড়ার বাগনানের ঘটনা কি সময়কার ঘটনা? এই তো এখনকার ঘটনা, এই সময়কার ঘটনা। এই কিছুদিন আগে আমরা গেলাম, এই এক সপ্তাহ এখনো চলছে। গত কালও আমাদের গ্রামীণ সুপারের কাছে গিয়ে ডেপুটেশন দিতে হয়েছে। না, হাওড়ার গ্রামীণ সুপারের কাছে হাওড়া জেলা মহিলা সমিতি গেছিল, আমিও গিয়েছিলাম, ডেপুটেশন। এরকম প্রতিটা সময় মহিলাদের এই প্রশ্নে আমরা লড়াই আন্দোলন আমাদের করতে হচ্ছে, সব সময় করতে হচ্ছে। আমরা চিফ সেক্রেটারির কাছে মেইল করেছি, আমরা কথা বলেছি, আমরা মুখ্যমন্ত্রীর কাছে মেইল করেছি, আমরা লাইভ করেছি। কি কারণে জানেন? যে আমরা দেখলাম যে যখনই লকডাউনের পরবর্তী সময় যখন মদের দোকানে ওপর থেকে যে খোলা হবে, আবার মদের দোকান খোলা হলো, যে মুহূর্তে, সেই দিনটার কথা ভাবো, প্রচেষ্টা প্রকল্প যখন পরিযায়ী শ্রমিকদের হচ্ছে, যখন অনলাইনে, যখন বিভিন্ন জায়গায় প্রচেষ্টা প্রকল্পের ফর্ম দিচ্ছিল, তখন সেখানে এত বেশি ভিড় হলো যে সেখানে বললো যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে ফর্ম দেওয়া বন্ধ থাকে। কিন্তু ওই মদের দোকান যেদিন খোলা হলো, সেই দিনকার ছবি যদি দেখেন, তাহলে দেখবেন কোন রকম কি স্বাস্থ্যবিধি মানা হয়েছিল লাইনে? কোন রকম কি কিছু? তখন কি পুলিশ প্রশাসন ছিলেন না? তখন কি সরকার ছিলেন না? কিন্তু সেটা কিন্তু আর মদের দোকান খোলার পর থেকে গার্হস্থ্য হিংসা, বিভিন্ন হিংসা আরো বেড়েছে। কারণ এটা আমাদের অভিজ্ঞতা। বিভিন্ন সময়ে আমরা দেখেছি যখন ধর্ষিতা হয়েছেন, মেয়েদের উপর শ্লীলতাহানি হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু যে দুষ্কৃতী, সে কিন্তু মদ্যপ অবস্থায় থাকে, মদ্যপ অবস্থায় ছিল, মদ্যপ অবস্থায় থাকে অনেক সময় এমনিও হয়, সেটা কথা। কিন্তু এইটার সঙ্গে সঙ্গে, মদের দোকানের সঙ্গে সঙ্গে এটা অনেক বেশি বেড়েছে, আমরা দেখেছি। তাহলে আমরা বারবার বলেছি যে তাহলে সরকারকে এই গোটা প্রশ্নগুলো, এই সমস্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে আরো অনেক বেশি কড়া হতে হবে, অনেক বেশি কঠোর শাস্তি দিতে হবে। কিন্তু সেক্ষেত্রেও আমাদের এটা দুঃখ লাগে ভাবলে। কিন্তু সেই জন্যই আমাদের লড়াই আন্দোলন আরো অনেক বেশি তীব্র করা ছাড়া কোনো উপায় নেই বলে আমরা মনে করি, এবং সেই তীব্রতার সঙ্গেই আমাদের লড়াই আন্দোলন করতে হচ্ছে, এবং আমরা করবো বটে। আমরা অবশ্যই এই প্রশ্নে কখনোই থেমে থাকবো না। আমাদের তীব্র লড়াই আন্দোলন করবার মধ্যে দিয়ে জিনিসকে থামানোর ক্ষেত্রে ভূমিকা নিতে হবে। কারণ অনেক মানুষ আশা করেছিলেন, পশ্চিমবঙ্গের অনেক মানুষ, যে মহিলা মুখ্যমন্ত্রী বোধহয় এই সমস্ত ক্ষেত্রগুলোকে আরো একটু বেশি করে কড়া হাতে ধরা হবে বা কিছু। আমরা দেখেছি এ আসলে মহিলা পুরুষের প্রশ্ন না, এই নীতির প্রশ্ন। এই নীতিটা যতক্ষণ পর্যন্ত দুষ্কৃতীরা মনে করবে যতক্ষণ যে তাদেরকে রক্ষা করার জন্য কেউ আছে, ততক্ষণ দুষ্কৃতীদের এই কাজ তো থামবে না। যদি কোন রকম রাজনীতির রং না দেখে কঠোর হাতে আচ্ছা, দুষ্কৃতীদের আমরা মোকাবিলা করা যায়, তাহলে নিশ্চয়ই ভালো হবে। সেটা এই ডোমেস্টিক ভায়োলেন্সের প্রশ্নেই বললাম, এই আইনের ক্ষেত্রেও কিন্তু মহিলাদের একটা বড় অবদান, মহিলা সমিতির বড় অবদান। প্রায় গোটা খসড়াটাই কিন্তু মহিলা সমিতি। যাই হোক, আপনি ওই আইন
বলছিলেন খসড়াটাই প্রায় মহিলারা করে দিয়েছিলেন, তার পরবর্তী সময় সেটা আইনে রূপ পেয়েছে। এই ডোমেস্টিক ভায়োলেন্সের প্রশ্নটাও কিন্তু একটা মহিলাদের ক্ষেত্রে বড় জয়, যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট সেই জয়, সেটা কিন্তু একটা বড় জয়। বা এই ধর্ষণের ক্ষেত্রে যে ভার্মা কমিশন, নির্ভয়া নির্ভয়া কেসের পরে যে ভার্মা কমিশন, সেক্ষেত্রে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মহিলা আন্দোলন থেকে, দেশেরও বিভিন্ন মহিলা আন্দোলন থেকে মহিলা সমিতি, এই জোয়া, কিন্তু তারা মানে নানান ভাবে কি করা যায়, কিভাবে কি করা যায়, এই প্রশ্নে নানান অবদান কিন্তু তারা রেখেছে। আর আজও তাই, মহিলাদের প্রতি, মহিলাদের বিরুদ্ধে অত্যাচার, মহিলাদের প্রতি যে কোনো অবিচার, সেই সময় সোচ্চারে আমাদের কথা কিন্তু আমরা বলবোই, এবং এই লড়াই আমাদের লড়তে হবে। মহিলাদের আরো বেশি করে সকলকে নিয়েই সামনে এগিয়েই এই লড়াই লড়তে হবে। এই বিষয়টা শুধু মহিলাদের বিষয় না, এটা সভ্যতার অগ্রগতির পরিচয়। যে সমাজে মহিলারা নিরাপদ নয়, সে সমাজ কি করে বলবে সামনের দিকে এগোবো? ওটা সমাজের লজ্জা না? মহিলারা যেখানে নিরাপদ না, সেটা নিশ্চিত করে কিন্তু আমাদের এই কথাটা প্রত্যেকের ভাবা দরকার, এবং আমাদের সরকারের তো ভাবা দরকার। তো আমরা দেখছি সরকারের যে ভূমিকা নেওয়ার দরকার সেটা তো নেননি তারা। কারণ এই যে পার্ক স্ট্রিটের সুজেটের ঘটনার পরেও তো ছোট ঘটনা বলেছেন নানান সময়, এবং চলছে সেই ঐতিহ্য সমানে চলছে। এখনো আমরা দেখছি যে বিভিন্ন সময় এই যে মুহূর্তেই বাগনানের ঘটনাটা ঘটলো, তাতেও মন্ত্রী অরূপ রায় প্রথমে তার চরিত্র নিয়ে কথা বলছেন, বিভিন্ন সময় শুনছি নানান ভাবে টাকা পয়সার লোভ দেখানো হচ্ছে। এটা কোনোদিন হতে পারে না। এটা মহিলাদের রক্ষা করা, নিরাপত্তার প্রশ্ন, আত্মসম্মানের প্রশ্ন, মহিলাদেরকে রক্ষা করার প্রশ্ন, সভ্যতার সামনে এগোনো পরিচয়। সেইটার জন্য যে লড়াই লড়তে হবে, সেই লড়াই মহিলা শক্তি লড়বে সবসময়। না, আমি আসছি। হ্যালো, 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 হ্যালো অঙ্কিত, হ্যালো। হ্যাঁ, একটা প্রশ্ন দেখছি যে ইনস্টিটিউশনাল কোন স্টেপ এই প্রশ্নে নেওয়া যেতে পারে কিনা। যে মহিলাদের নিরাপত্তার প্রশ্নে সরকার নিশ্চিত নিতে পারে নানান ভাবে নানান কিছু। বললাম যে কথা, যে সরকার যদি কোনো রাজনীতির রং না দেখে দুষ্কৃতীদের প্রশ্নে, কিন্তু আমরা তো দেখছি যে পুলিশ প্রশাসন ইত্যাদি নানান ভাবে তাদের উপরে চাপ থাকছে, তাদের উপরে তাদের নন বেলবেল এই যে এই মানে আমার বারবার চলে আসছে, যেহেতু এইটা এই প্রশ্নে ঘটনা, যে বাগনানের আইসি কে জাজ তিনি প্রশ্ন করছেন কেন এই ধরনের চার্জ দেওয়া হয়েছে, কেন নন বেলেবল, কেন তাকে বেলেবল চার্জ দেওয়া হয়েছে এই ধরনের ঘটনার পরে। এরকমই তো হচ্ছে, এরকমই। কারণ পুলিশ প্রশাসন তারা বলছেন নানান ভাবে, যে তাদের বলছেন, তারা বলতে বাধ্য হচ্ছেন নানান ভাবে, হয়তো তারা সামনে বলছেন না, যে নানান চাপ তাদের উপরে থাকছে। চাপ কেন থাকবে? মহিলাদের উপরে যে কোনো অত্যাচারের ঘটনা কি কোনো একটি দল, কোনো একটি কারোর প্রশ্ন? দুষ্কৃতীরা যদি কোনো দলের হন আর তাদেরকে যদি কেউ বাঁচাতে চান, কেউ সাপোর্ট করতে চান, কেউ আড়াল করতে চান, তাহলে এই প্রশ্ন আসে, নয়তো এই প্রশ্ন না। ফলে যদি সরকার যদি কঠোর হয়,
সরকার যদি কঠোর হয় তাহলে নিশ্চয়ই দুষ্কৃতীরা শাস্তি পাবে, আরো অনেক তাড়াতাড়ি পেতে পারে বলে আমরা মনে করি। আমরা অবশ্যই মনে করি, অবশ্যই। এই মুহূর্তে দাঁড়িয়ে নারী নিরাপত্তার জন্য কি নতুন কোনো আইন আনা বা তৈরি করা উচিত বলে আপনার মনে হয়? হ্যাঁ, হ্যালো, এখানে ওই যে প্রশ্নটার কথা আসছিল, এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে নারী নিরাপত্তার জন্য কি নতুন কোনো আইন আনা বা তৈরি করা উচিত, এরকম একটি প্রশ্ন আমাদের এখানে এসছে। আপনি যদি কিছু বলেন। আসলে দেখুন, আইন তো অনেকে আনা যেতে পারে, আইন তো আনা যেতেই পারে, আইন আরো আনা যেতে পারে, আরো কিভাবে কঠোর হতে পারে। অনেক তো আইন আমাদের দেশে রয়েছে, সেই আইনকে প্রয়োগ করে, আইন শুধু আনলে তো হবে না, আইন প্রয়োগ করা, আইনের যথার্থতা প্রমাণ করা যারা সরকার আছেন তাদেরও কর্তব্য, তাদেরও কাজ, তাদেরও কাজ। ফলে সেই আইনটা, যে আইনগুলো আছেও, সেই আইনকে প্রয়োগ করার মধ্যে দিয়ে মহিলাদের নিরাপত্তার প্রশ্ন আরো আঁটোসাঁটো করা, মহিলাদের প্রশ্ন, নিরাপত্তার ক্ষেত্রে দুষ্কৃতীদের শাস্তি দেয়া, অনেক তাড়াতাড়ি ফাস্ট ট্র্যাকের কোর্টের মধ্যে দিয়ে তাদের প্রশ্নগুলোকে আরো অনেক বেশি সামনে আনা, এগুলো কি করার ক্ষেত্রে প্রশাসন অনেক বেশি দায় দায়িত্ব নিয়ে এখনই মুভ করতে পারে না? পারে, কিন্তু পারে, কিন্তু তাই আইন শুধু একের পর এক, হাজারের পর হাজার তৈরি করাই প্রশ্ন না, সেই আইনটাকে বাস্তবে প্রয়োগ করার জন্য সদিচ্ছা থাকতে হবে, সরকারের সদিচ্ছা থাকতে হবে, সেই সদিচ্ছা অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, এই বারবার যে বলছি আমি, সমস্ত আমাদের রাজ্য এবং দেশ, কোন সরকারেরই এই সদিচ্ছা কম আছে। তো এই যে ঘটনাগুলো, এই যে আপনি বলছেন আইন প্রণয়ন, এবং সেই আইন প্রণয়নের ক্ষেত্রে এবং আইনগুলো প্রয়োগের ক্ষেত্রে আরো সুন্দরভাবে কাজ করা, এবং মহিলাদের যে অগ্রগতির কথা, এসব তো আরো অন্যান্য বিভিন্ন সংগঠনের মহিলারাও বলে থাকেন। তো সেক্ষেত্রে হ্যাঁ, আমাদের যে গণতান্ত্রিক মহিলা সমিতি আর অন্যান্য মহিলাদের যে সংগঠন, তার মধ্যে তফাৎটা ঠিক কোথায়? সে তো তৃণমূলের মহিলা আচ্ছা, সংগঠন অনেক সময় বলে থাকে, বা বিজেপির মহিলা সংগঠনও, তৃণমূল, তারা তো আর বলে না যে আমরা নারীদের পিছিয়ে নিয়ে যাব, তা তো তারা বলে না, তারাও অগ্রগতির কথাই বলে। তাহলে তফাৎটা কোথায়? মানুষ বিজেপির কাকে মহিলা, বেছে নেবে? আচ্ছা, আচ্ছা, তৃণমূলের মহিলা সংগঠন আলাদা করে কোথায়? দেখুন, ওনাদের তো সবটাই অনুপ্রেরণায় হয়, আসলে শৌচাগার উদ্বোধন থেকে সবকিছুই অনুপ্রেরণায় হয়। ফলে যেখানে ওদেরই দলের বিভিন্ন জনরা নানান ভাবে দুষ্কৃতি মূলক ঘটনায় যুক্ত থাকছে, ওই আমরা তো দেখছি না আলাদা করে কোনো রাজনীতির রং না দেখে তৃণমূলের কোনো মহিলাদের বা তৃণমূলের কোনো মহিলা সংগঠন সেভাবে থেকে কিছু করছে, কখনো তো দেখি না, কোনো সময় আমরা দেখি, কোনো সময় না। আর বিজেপির কথা বলছেন, হ্যাঁ ঠিক, আমাদের রাজ্যের ক্ষেত্রে কিছু কথা বলতে পারেন, কিন্তু এই যে আসিফা, কুলদীপ সিং সেঙ্গার, এ সমস্ত ঘটনা কাদের, কারা? তখন বিজেপির বিভিন্ন মহিলারা কি বলেছেন? আর ওরা সবচেয়ে আগে যে কথা বলি, যে বিজেপি তাদের নিজেদের অন্যতম, যদি বলেন তারা যাকে মানে, যেটা সেটা হলো তাদের কাছে অন্যতম সংবিধানেরই মতন প্রায়, সেটা হলো মনুবাদ। আর মনুবাদ, মনুবাদ বলেছে ন স্ত্রী স্বাতন্ত্র্য মহর্তি, মনুবাদ বলেছে মেয়েদেরকে জন্মের পরে নিচে রাখতে হয়, মাটিতে নামিয়ে, কারণ মেয়েরা নিচু, মনুবাদ বলেছে। বিজেপি মুখে যা কথা বলে, আসলে চায় নাকি যে মেয়েরা সামনের দিকে এগিয়ে যাক? আসলে কখনো চায় ওরা? কখনো ওরা চান না। চাইলে কোনো সময় এই কথা হতে পারতো না, এই জিনিস আসতে পারতো না। আর এই মনুবাদের দ্বারাই যারা পরিচালিত, তারা কোনোদিন, তারা কোনোদিন মেয়েদের আসলে এগিয়ে যাওয়া চাইতে পারে না। ফলে কোন সংগঠন কি বলছে আর কাজে কি করছে, মহিলাদের নিয়ে লড়াই আন্দোলন করছে কিনা, মহিলাদের কথা বলছেন কিনা, মহিলাদের প্রশ্নে কি করছেন, সেটা বড় কথা, বড় কথা সেটা। একদম খুব সুন্দরভাবে আপনি পুরো ব্যাপারটাকে পরিষ্কার করলেন। আমাদের যে সমস্ত দর্শক বন্ধু বা শ্রোতা বন্ধুর প্রশ্ন ছিল, আশা করি তারা তাদের উত্তর পেয়েছেন। আমি একটা একদম একটু আলাদা ধরনের বিষয়ে আমি যেতে চাইবো, এবং সেই সেই প্রশ্ন দিয়েই শেষ করব। দেখছিলাম, বোধহয় আমার যতদূর মনে পড়ে, গত বছরের ঘটনা, ক্যাপ্টেন লক্ষ্মী সাইগলের মৃত্যু দিবসকে স্মরণে রেখে আপনারা সারা ভারতবর্ষব্যাপী তোর দেহদান এর অঙ্গীকার কর্মসূচি আপনারা নিয়েছিলেন। এরকম হ্যাঁ, কোন কেটে যাচ্ছে একটু। হ্যালো,
একটু কেটে যাচ্ছে, কথাটা শোনা যাচ্ছে না, প্রশ্নটা শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন এবার আমার কথা? প্রশ্নটা শোনা যাচ্ছে না, প্রশ্নটা ঠিক শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন? না, এবার বলুন। হ্যাঁ আচ্ছা, বলছিলাম ক্যাপ্টেন লক্ষ্মী সাইগলের মৃত্যু দিবসকে উপলক্ষ করে হ্যাঁ গত বছর আমরা দেখেছিলাম আপনারা অঙ্গীকারবদ্ধ হবার একটা কর্মসূচি নিয়েছিলেন। সেই কর্মসূচি হ্যাঁ কতটা ফলপ্রসূ হলো এবং এখন তার পরিস্থিতি কি? কারণ এরকম উদ্যোগ আর কাউকে আমরা নিতে দেখিনি কখনো। আচ্ছা, ক্যাপ্টেন লক্ষ্মী সাইগাল মানে আমাদের একটা, যদি বলেন চলার পথের একটা অন্যতম সামনের দিকে এগিয়ে চলার একটা আলোকবর্তিকা। ক্যাপ্টেন লক্ষ্মী সাইগালের গোটা জীবন, গোটা তার যে কাজ, সেটা আমরা মনে করেছিলাম যে আসলে এই যে দেহদানের প্রশ্ন প্রত্যেকবারই, বলে রাখি আপনাকে, 23শে জুলাই প্রত্যেকবারই, এবারও আমরা নেব এই স্বাস্থ্য দিবস হিসাবে তাকে পালন করব মানুষের জন্য। প্রত্যেকবারই আমরা পালন করি বিভিন্ন ভাবে ক্যাপ্টেন লক্ষ্মী সাইগালের মৃত্যুদিনকে। এবং সেক্ষেত্রে গতবার যে দেহদানের কর্মসূচি আমরা নিয়েছিলাম, অত্যন্ত সফলতার সঙ্গে সেই দেহদান অঙ্গদান কর্মসূচি আমরা গোটা রাজ্য জুড়ে পালন করতে পেরেছি। আর এই যে দেহদানের সঙ্গে কিন্তু দেখবেন যে অনেক কুসংস্কারের ধারণা, অনেক সুপারস্টিশিয়াস বিলিফ মানুষেরও কিন্তু এটার সঙ্গে জড়িত থাকে। আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা যা করেছিলাম, তার জন্য আমরা মহিলাদের সঙ্গে আমরা বারবার এই প্রশ্নে কথা বলেছি। তাদের মধ্যে সেই সচেতনতার কর্মসূচি গড়ে তোলার ক্ষেত্রে আমরা ভূমিকা গ্রহণ করেছি। কখনো গণদর্পণের সঙ্গে, কখনো বিজ্ঞান মঞ্চকে বলে আমরা নানান ভাবে কি ধরনের প্রশ্ন, কি বিষয়গুলো রয়েছে, সেইগুলো আমরা বারবার মহিলাদের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবং তার মধ্যে দিয়ে আমরা দেখেছি স্বেচ্ছায় মহিলারা কিন্তু একেবারে সমস্ত রকম। তাই আমরা যদি সঠিকভাবে কোনো একটা কর্মসূচি, কোনো যার বৈজ্ঞানিক ভিত্তি আছে, যার মধ্যে অন্ধ কুসংস্কার মূলক, আজকেও তো তাই, অন্ধ কুসংস্কার নানান ধারণার মধ্যে দিয়ে আমাদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। করোনা একটা ডেডলি ভাইরাস, তাকে করোনা মাই নামে প্রচার করা হচ্ছে, করোনা মায়ের পুজো করো বলা হচ্ছে। একদিকে দেখুন, এটার মধ্যে দিয়ে যে গোটা এই কোভিড-19 তাকে তার বিরুদ্ধে গিয়ে যে সুরক্ষার যে ব্যবস্থা, কোভিড-19 কে নিয়ে যে সুরক্ষার ব্যবস্থা, সেটার ক্ষেত্রে যেমন ফেইলিয়ারকে ঢাকার চেষ্টা হচ্ছে কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের। কেন্দ্রীয় সরকার বিশেষত এটা, কারণ করোনা মায়ের পুজো তো বিজেপি বলেছে। এই যে একদিকে যেমন সেটা ঢাকার চেষ্টা হচ্ছে, আবার অন্যদিকে দেখুন একটা ডেডলি ভাইরাসকে মহিলা বলে চিহ্নিত করে একেবারে পিতৃতান্ত্রিকতা, সমাজে যে পিতৃতান্ত্রিকতা, সেই কথাটাকেই বারবার প্রতিষ্ঠিত করবার চেষ্টা হচ্ছে। এই কারণেই বলছিলাম যে বিজেপি কেমন ভাবে করবে বলুন, ওরা তো মহিলাদের ওইভাবে দেখে। আর আমরা এই ক্যাপ্টেন লক্ষ্মী সাইগালদের মতন যাদের আদর্শ নিয়ে আমরা চলি, তাদের আদর্শ নিয়ে আমরা ক্যাপ্টেন লক্ষ্মী সাইগালদের তাই মৃত্যুদিনকে এবারও আমরা স্বাস্থ্যের জন্য, জনস্বাস্থ্যের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য আমরা বিভিন্ন ভাবে কিভাবে এই সময় স্বাস্থ্যবিধি মেনেও কিভাবে স্বাস্থ্যের জন্য সেটাকে নিয়ে চলা যায়, এগোনো যায়, সে আমরা দেখবো। আমরা দেহদান অঙ্গদান দেখেছি গতবার, অত্যন্ত সাড়া পড়েছিল, অত্যন্ত মেয়েরা কিন্তু সামনের দিকে এগিয়ে এসেছিল। এবং এই ধরনের কর্মসূচি বারবার মহিলা সমিতি করবে, যাতে সমস্ত সমাজের, সমস্ত মহিলার, সমস্ত মানুষের উপকার। কারণ আমরা কখনোই এটা বলতে পারি না একাকী এরোপ্লেনে চলে। আপাতত চোখ থাক, পৃথিবীর পথে নেমে নেব শেষ কথা। অসংখ্য জানাই, সেই কারণের জন্যই সবাই মিলে লড়াই, কোনো একার লড়াই না, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই, সামনে এগোনো লড়াই চলবে। অসংখ্য ধন্যবাদ জানাই। কনিনিকা ঘোষ আমাদের সাথে ছিলেন। তিনি এত সুন্দরভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম, বলা যায় মহিলা আন্দোলনের ইতিহাস এবং তারপর আজকের দিনে কি পরিস্থিতিতে চলেছি আমরা এবং কোন দিকে যাচ্ছে মহিলা আন্দোলন, সবটা নিয়ে আলোচনা হলো। আরো অন্যান্য বিষয় উঠে এলো। এত সুন্দরভাবে সমস্তটা তুলে ধরবার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই অন্য টিভির পক্ষ থেকে। একই সঙ্গে আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে দিতে চাই, কাল 5ই জুলাই রবিবার সন্ধ্যা 7টায় সঙ্গীত শিল্পী ঐত্রী সরকার এবং অর্ণত্রী সরকার লাইভে আসছেন, অন্য টিভি লাইভ অনুষ্ঠানে থাকছেন আপনাদের গান শোনাতে। তাই জুড়ে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন অন্য টিভি, যা পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত নয়। আজকের মতো আমরা এখানেই ধন্যবাদ জানাই কনিনিকা
ম্যাডামকে, তাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। বিদায়, শুভরাত্রি।